আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থাপনায় আছি আমি রাজল করিম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের আজ পাঠ পরিচিতি হিসাবে যা থাকবে তা হলো উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 8। এই অধ্যায়ের উপর আমি এর আগে দুটো ক্লাস নিয়েছিলাম, আজ তোমাদের সাথে আমি তৃতীয় লেকচার শেয়ার করছি। তো আজকের ক্লাসে আলোচনার বিষয়সমূহ হিসেবে যা থাকবে তা হলো সরল স্থানিত গতির ব্যবকলনীয় বা ডিফারেনশিয়াল সমীকরণ প্রতিপাদন করব আমরা, এবং এই সমীকরণটার সমাধান নির্ণয় করব, এবং এই সমাধানটার গাণিতিক রূপ হলো এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই সমীকরণটা আমরা প্রতিপাদন করব, এবং এই দুটো সমীকরণের উপর ভিত্তি করে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো আসো দেখো যে সরল স্থানিত গতির ব্যবকলনীয় বা ডিফারেনশিয়াল সমীকরণটি কীরকম। তো আমরা এখানে একটা চিত্র দেখাচ্ছি, একটা সরল দোলকের চিত্র দেখাচ্ছি। এখানে একটা বব সরল সন্নিহিত গতিতে স্পন্দনরত অবস্থায় আছে। এখানে আমরা ধরলাম এই ববটার ভর হলো এম, এবং টি সময় এই ববটার সরণ হচ্ছে এক্স। তাহলে আমরা জানি বেগ ভি ইকাল টু ডিএক্স ডিটি, অর্থাৎ সরণের পরিবর্তন হারকে বেগ বলে, এটা আমরা জানি। এবং ত্বরণ এ ইকাল টু ডিভি ডিটি, অর্থাৎ এই যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো ক্যালকুলাস পদ্ধতিতে ত্বরণকে লেখা হয় এ ইকাল টু ডিভি ডিটি। তো এখানে আমরা ভি এর মানটা বসাবো, বেগের মানটা। তো বেগটাকে আমরা একটু আলাদা করে দিই, দেখো ডিডিটি অফ ভি। তো ভি এর মান বসালাম, ভি যেহেতু ডিএক্স ডিটি, এখানে ভি এর পরিবর্তে ডিএক্স ডিটি বসিয়ে দিয়েছে। তো এখন এই ডিএক্স ডিটি এর উপর যখন আমরা অপারেটর ডিডিটি ইউজ করব, তখন এটা হয়ে যাবে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। এটা কিন্তু এইভাবে বলতে হবে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার বলা যাবে না, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, যেহেতু আমাদের ডি স্কোয়ার টি স্কোয়ার ইকাল টু ডিটি স্কোয়ার, এটা আমরা জানি। তো দেখো এই সরল সন্নিহিত গতির একটা বৈশিষ্ট্য ছিল যে বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তো সেখানে আমরা লিখলাম গাণিতিক রূপে এটা, যে বলটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখীর জন্য এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছি। তো এখানে সমানুপাতিক চিহ্ন উঠে দিয়ে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক বসিয়েছি কে। তো এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি এফ ইকাল টু এম এ। তো এফ এর পরিবর্তে আমরা এম এ বসালাম, আর এখানে তো আমাদের মাইনাস কে এক্স আছে আগে থেকে। তো ত্বরণের সংজ্ঞা বা ত্বরণের সমীকরণটা আমরা একটু আগে নির্ণয় করেছি, এ ইকাল টু ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। তা এম এর পরিবর্তে আমরা এখানে এর পরিবর্তে আমরা ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার বসাবো। তাহলে থাকবে এখানে এম, এর পরিবর্তে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকাল টু মাইনাস কে এক্স, আগে যা ছিল তাই আছে এখানে। তো এখানে দেখো ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু এমটা আমরা এই পাশে নিয়ে আসছি। তো এম ইকুয়াল টু আমাদের মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এখন আমরা এই মাইনাসের এই অংশটা আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু জিরো। এখন কৌণিক বেগের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। তাহলে এই কে বাই এম এর পরিবর্তে আমরা ওমেগা স্কোয়ার বসাবো। তাহলে সমীকরণটা দাঁড়ায় দেখো কিরকম, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকাল টু জিরো। এখন আমরা এটাকে একটু সাজালাম যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকাল টু জিরো। এই সমীকরণটাই হলো আমাদের সরল সন্নিহিত স্পন্দনরত বস্তু কণার ব্যবকলনীয় বা ডিফারেনশিয়াল সমীকরণ। এখন যে সমীকরণটা নির্ণয় করলাম, এই সমীকরণটা হলো আমাদের দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে আমাদের পাওয়ার আছে 2। তো এই সমীকরণটাকে আমরা সমাধান করব। এই সমীকরণকে সমাধান করলে দুইটা মান আসবে। আমরা জানি যে যে সমীকরণের পাওয়ার বা ঘাত যত, সেই সমীকরণকে সমাধান করলে ততগুলো মান পাওয়া যায়। তাহলে এই যে যে সমীকরণটা আমরা নির্ণয় করলাম ব্যবকলনের সমীকরণ, এই সমীকরণটাকে আমরা এখন সমাধান করব। তো সমাধান করলে আমাদের গাণিতিক রূপটা আসবে এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। যেহেতু আমাদের এটা একটা দ্বিঘাত সমীকরণ ছিল, এর দুইটা রূপ আসবে। এখানে আমি একটা রূপ দেখিয়েছি, আর একটা রূপের ভিতরে আমাদের কস থাকবে, যে এক্স ইকাল টু এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। তো আমরা শুরু করি, দেখো এর সমাধানটা কীরকম। তো সমীকরণটা আমরা জানি যে একটু আগে নির্ণয় করলাম, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকাল টু জিরো। তো উভয় পক্ষে এই সমীকরণকে আমরা টু ডিএক্স ডিটি দ্বারা গুণ করব। এই সমীকরণকে আমরা টু ডিএক্স ডিটি দ্বারা উভয় পক্ষে মাল্টিপ্লাই করে নিব। দেখো টু ডিএক্স ডিটি প্লাস এখানে আমার ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার তো আগে থেকে আছে, প্লাস টু ইন্টু এই যে ডিএক্স ডিটি দ্বারা মাল্টিপ্লাই করে দিচ্ছি টু ডিএক্স ডিটি
প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকাল টু জিরোর সাথে যদি আমরা 2 dx dt মাল্টিপ্লাই করি আমাদের dx জিরোই হবে, এই জন্য এখানে আমরা জিরো লিখলাম। এখন টি এর সাপেক্ষে আমরা এটাকে ইন্টিগ্রেশন করবো এই সমীকরণটাকে। তো ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দেই, এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম এবং একটা অপারেটর ডিটি বসালাম। ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিয়েছি, এখানে একটা অপারেটর ডিটি বসিয়েছি। এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছি, এখানে একটা অপারেটর ডিটি বসিয়েছি। মানে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন বা সমাকলন করতে হয় সেখানে তাকে অপারেটর হিসাবে নিতে হয়। যেমন এখানে আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন বা সমাকলন করতেছি, এই জন্য আমাদের ডিটিটা হলো আমাদের অপারেটর এখানে। তো এখন একটু এই সমীকরণটা আমরা একটু সাজাবো। দেখো এই টুটা কনস্ট্যান্ট বাহিরে নিয়ে আসলাম, ডিএক্স ডিটি আমার রয়ে গেছে। এটাকে একটু আমি মডিফাই করব, যে ডিএক্স ডিটি এটা হলো আমাদের এই ডিটা যখন আমরা ডিএক্স ডিটি এর উপরে অ্যাপ্লাই করব তখন আমাদের ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার হয়ে যাবে। প্লাস এখানেও দেখো 2 ওমেগা স্কোয়ারটা হলো কনস্ট্যান্ট, যেহেতু আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে 2 ওমেগা স্কোয়ারটা বাইরে আসবে ইন্টিগ্রেশনের। আর এখানে থাকবে আমাদের এক্স ডিটি, এই ডিটি আমাদের এই ডিটিটা কাটা যাবে, এখানে শুধু থাকবে আমাদের এক্স, আর এখানে আছে আমাদের ডিএক্স, অর্থাৎ এক্স ডিএক্স থাকবে। আর জিরোকে সমাকলন বা ইন্টিগ্রেশন করলে হয় ধ্রুবক, সেখানে আমরা সিটাকে আমরা ধ্রুবক হিসেবে নিলাম। এখানে সি হলো আমাদের সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বলা হয় এটাকে। এখন এই সমীকরণটাকে আবার একটু সাজাবো। দেখো 2, এখানে আমাদের ডিএক্স ডিটি তো আছে, এটার উপরে আমরা পাওয়ার কিছু নাই মানে 1 আছে, এটা আমাদের যা আছে তাই রাখলাম। 2 ওমেগা স্কোয়ার তো আছে আমাদের আগে থেকে। এই এক্স এর উপরে দেখো এখানে আমাদের পাওয়ার কিছু নাই মানে 1 আছে, আমরা এখন ক্যালকুলেশনের সুবিধার জন্য এই 1 দুটো আমরা এখানে দিয়ে নিলাম। তো দেখো এখন আমরা ফর্মুলা ইউজ করব। আমরা জানি একটা ফর্মুলা আছে ইন্টিগ্রেশনের, এটা কমন ফর্মুলা, একদম শুরুতেই জানতে হয় যে integration of x to the power n dx equal to x to the power n plus 1 divided n plus 1, অর্থাৎ এই পাওয়ারের সাথে 1 প্লাস হবে আর নিচে হয়ে যাবে আমাদের ওই পুরো পাওয়ারটা যে n plus 1। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এটাকে যদি আমরা x ধরি পুরোটাকে, আর এটা হলো আমাদের dx, তাহলে x to the power 1 dx ফর্মুলা হবে। দেখো তাহলে এই 2 তো আমার আগে থেকে আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি এক্স ডিএক্স, তাহলে উপরে পাওয়ার আছে 1, তাহলে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1, অর্থাৎ এই যে এন প্লাস 1, এই যে এন প্লাস 1, এখানে এনটা হলো আমাদের পাওয়ার 1, সাথে আমাদের ফর্মুলা এই যে 1, এই 1টা বসাবো, ডিভাইডেড নিচে পুরো পাওয়ারটাই আসবে, প্লাস 2 ওমেগা স্কোয়ার। এখানেও দেখো এই ফর্মুলাটা ইউজ করতেছি, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এখানে পাওয়ার আসছিল আমাদের এন, তাহলে আমাদের সূত্র হলো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড এন প্লাস 1, অর্থাৎ এক্স টু দি পাওয়ার পাওয়ার প্লাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার পাওয়ার হলো আমাদের 1 প্লাস ফর্মুলার 1 ডিভাইডেড এই পুরো পাওয়ারটা 1 প্লাস 1। এখানে আমাদের সি আগে থেকে ছিল, তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো যে 2 আর এটা ডিএক্স ডিটি 1 প্লাস 1 মানে 2, এটা আমরা জানি, নিচেও 2 হয়ে গেছে, এখানে একই রকম এক্স টু দি পাওয়ার 2 বা এক্স স্কোয়ার ডিভাইডেড 2। এখন আমরা এই টু কাটবো, আবার এখানকার 2 এখানকার 2 কাটবো। কাটার পর দেখো এখানে থাকবে ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, এখানে আমাদের এক্স স্কোয়ার আছে, অর্থাৎ ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এই 2 যেহেতু কাটা ইকাল টু সি। এখন আবার এখানে দেখো একটা চিত্র দেখাচ্ছি সরল দোলক গতিকের। এটা হলো আমাদের সাম্যাবস্থা। এই অবস্থা থেকে আমাদের ডানে বা বামে যতটুকু সর্বোচ্চ সরে তাকে আমরা বিস্তার বলি। তাহলে যখন এক্স ইকাল টু এ, অর্থাৎ সরণ যখন আমাদের সর্বোচ্চ অর্থাৎ বিস্তারের সমান, তখন এই যে এই জায়গায় ডানে বা বামে যখন বিস্তার সর্বোচ্চ বিস্তারে আসে তখন কিন্তু এই ববটা একবার থেমে যায়, থেমে আবার এইদিকে আসে। তখন আমাদের থেমে যাওয়া মানে কি বেগটা শূন্য হয়, অর্থাৎ যখন এক্স ইকাল টু এ তখন বেগটা শূন্য, অর্থাৎ দেখো ডিএক্স ডিটি ইকাল টু ডি ডিটি অফ এই যে এক্স এর জায়গায় আমরা এ বসালাম, যেহেতু এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, এটা আমরা জানি। তো এটা সহজে মনে রাখার উপায় হলো যে সর্বোচ্চ বিস্তারে, অর্থাৎ ডানে বা বামে সর্বোচ্চ যেখানে যায় না কেন ববটা, সেখানে গিয়ে একবার থামে, অর্থাৎ বেগটা শূন্য হয়, অর্থাৎ যে সর্বোচ্চ বিস্তারে আমাদের বেগের মানটা শূন্য, অর্থাৎ এক্স ইকাল টু যখন এ তখন বেগের মানটা শূন্য। তাহলে এই সমীকরণটা দেখো কি দাঁড়াবে, যেহেতু এটা 0 হয়ে গেছে, তাহলে 0 স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স হলো আমাদের এ ইকাল টু সি। তাহলে সিটা দেখো কি দাঁড়ালো, সি ইকাল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এই সি এর ভ্যালুটা আমরা এখানে বসাবো। দেখো
তাহলে দেখো কি দাঁড়ালো, ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকাল টু সি এর পরিবর্তে আমরা ওমেগা স্কোয়ার এ স্কোয়ার নির্ণয় করলাম, বসালাম এখানে। তো এখন আমরা ক্যালকুলেশন করব যে ডিএক্স ডিটি হোল স্কোয়ার ইকাল টু, এটাকে এই পাশে নিয়ে আসছে রাইট হ্যান্ড সাইডে, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা ওমেগা স্কোয়ারটা কমন নিলাম, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষে বর্গমূল করে দেব, অর্থাৎ রুট করে দেব, তাহলে এখানে স্কোয়ার রুট উঠে যাবে, ডিএক্স ডিটি থাকবে। এখানে আমরা যদি রুট করি তাহলে ওমেগার উপরে রুট করলে ওমেগা স্কোয়ার উপরে রুট করলে ওমেগা থাকবে, আর এটার উপরে রুট করে দিচ্ছি, অর্থাৎ উভয় পক্ষে আমরা বর্গমূল করে দিচ্ছি। এখন এখানে দেখো আমরা একটু সাইড চেঞ্জ করছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। ডিএক্সটাকে রেখে আমরা এই যে রাইট হ্যান্ড সাইডের রোটের ভিতরের যে অংশ ওটাকে আমরা নিচে নিয়ে আসছি একান্তকরণ করে, আর এই ডিডিটাকে ওমেগা টি এর সাথে নিচ্ছি, এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য নিয়েছি আমরা। এখন এই সমীকরণ যেটা দাঁড়ালো, এই সমীকরণটা আমরা ইন্টিগ্রেশন করব, এই সমীকরণটাকে আবার সমাকলন করব। তো সমাকলনের চিহ্ন দিয়ে দিলাম, দেখো ইন্টিগ্রেশন 1 রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকাল টু, ওমেগাটা তো কনস্ট্যান্ট আগে বাইরে নিয়ে আসছি, তারপর ইন্টিগ্রেশন অফ ডিটি, অর্থাৎ এটাকে আমরা ইন্টিগ্রেশন বা সমাকলনের রূপে লিখলাম। তো এখন আমরা জানি ফর্মুলা, একটা সাইন ইনভার্সের ফর্মুলা আছে একটা ইন্টিগ্রেশনের, দেখো এটা সূত্র সরাসরি ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকাল টু সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এই ফর্মুলার এই লাইনের পরিবর্তে আমরা এটা লিখলাম, কারণ ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স হলো আমাদের সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড এটা হলো আমাদের ক্যাপিটাল লেটার এ। আর ওমেগাটা তো কনস্ট্যান্ট আমরা জানি আগে থেকে, এটাকে বাইরে নিয়ে আসছি। আরেকটা ফর্মুলা আছে, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স, তাহলে ডিটি কে ইন্টিগ্রেশন করলে হবে আমাদের টি। আর এখানে একটা সমাকলন ধ্রুবক বসাবো ডেল্টা, এই ডেল্টাটাকে সমাকলন ধ্রুবক বলে, এবং এটাকে আমরা এখানে আদি দশা হিসাবে বিবেচনা করব। তাহলে এখানে আমরা সাইন ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এক্স বাই এ থাকলো এখানে, আর সাইন ইনভার্সটা এখানে এসে সাইন হয়ে গেছে ওমেগা টি প্লাস ডেল্টা। সুতরাং এক্স ইকাল টু আমরা দেখো এখানে এটাকে যদি আমরা এই পাশে মাল্টিপ্লাই করে দিই, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটাই হলো আমাদের সমাধানের একটা রূপ। এটাই হলো আমাদের সরল সন্নিহিত স্পন্দনের ব্যবকলন সমীকরণ যেটা নির্ণয় করেছিলাম, তার মানে সমাধানের সাধারণ রূপ এটা। তো সমাধানটা আমাদের দ্বিঘাত সমীকরণ ছিল, সমাধানটা দুইটার মান আসার কথা ছিল, এখানে আমরা একটা মান সাইন দিয়ে নির্ণয় করেছি, একটা মান আসবে কস দিয়ে। তো আমাদের মূলত সাইন দিয়েই ম্যাথ করতে হয়, এই জন্য আমরা শুধু সাইনটাকে দেখলাম সমাধান রূপে এখানে। তো আমরা এখন দেখো গাণিতিক সমস্যা দেখব। তো এর আগে গাণিতিক সমস্যা আমরা দেখেছিলাম টাইপ 1, আজকে আমরা সরল সন্নিহিত কণার যে ব্যবকলন সমীকরণের যে ম্যাথগুলো করব সেটাকে আমরা টাইপ 2-তে ভাগ করে দিয়েছি এটা। তো দেখো গাণিতিক সমস্যার সূত্র বলি আমরা একটু এক নজরে দেখে নিই। এখানে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, যেটা আমরা ব্যবকলন সমীকরণ নির্ণয় করলাম, এবং এই সমীকরণটার সমাধান নির্ণয় করেছি আমরা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তারপর আমরা আরেকটা ফর্মুলা লিখলাম ইন্টিগ্রেশনের, যে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এর সরাসরি ফর্মুলা হলো আমাদের সাইন ইনভার্স এক্স বাই এ। তারপরে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইন্টিগ্রেশনের, যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড এন প্লাস 1, এটা সরাসরি সূত্র। ডিএক্স ইন্টিগ্রেশন করলে হয় এক্স, এটা আমরা একটু আগে দেখেছি। তারপর ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, এটা দিয়ে আমরা ম্যাথ করব। তো দেখো শুরুতেই আমাদের 7 নাম্বার যে ম্যাথটা, অর্থাৎ প্রথম যে গাণিতিক সমস্যা টাইপ 1 করেছিলাম সেখানে আমরা 6 পর্যন্ত ম্যাথ করেছিলাম, টাইপ 2 আমরা 7 থেকে শুরু করছি। তো এখানে দেখো কোশ্চেনটা, যে সরল সন্নিহিত গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ y ইকাল টু 10 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, পর্যায়কাল 30 সেকেন্ড এবং আদি সরণ 0.05 মিটার হলে কণাটির আমাদের ক নাম্বার নির্ণয় করতে হবে কৌণিক কম্পাঙ্ক, খ নাম্বার নির্ণয় করব আমরা আদি দশা, আর গ নাম্বার আমরা নির্ণয় করব 5 সেকেন্ডে সময় আমাদের দশাটা কত সেটা। তো এখানে দেখো কি কি দেওয়া আছে, যে পর্যায়কাল টি ইকুয়াল টু 30 সেকেন্ড দেওয়া আছে। 1 এবং 2 নাম্বারে আমাদের বের করতে হবে, অর্থাৎ ক এবং খ নাম্বারে বের করতে হবে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ককে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, ওমেগা ইকুয়াল টু হোয়াট, আর আদি দশা হলো আমাদের এই যে ডেল্টা, এই ডেল্টার মান বের করতে হবে এখানে 2 নাম্বারে। তো
তো আমরা জানি দেখো ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, যেহেতু আমাদের টি সরাসরি দেওয়া আছে তো আমরা বসালাম এখানে। তা ওমেগার মান চলে আসছে দেখো, এখানে 2 এসে যদি 30 কাটাকাটি করি তাহলে পাই/15 থাকবে। আর কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ এর একক আমরা জানি হলো রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগার এককটা আমরা রেডিয়ান পার সেকেন্ড বসালাম। তাহলে ক নাম্বার হয়ে গেল আমাদের। খ নাম্বার আমাদের আদি দশা বের করতে হবে। তো আদি দশা এখানে হলে আমাদের ডেল্টার মান বের করতে হবে। এখন আদি সরণ খেয়াল করো, এখানে আদি সরণটা হলো আমাদের 0.05 মিটার, অর্থাৎ একদম শুরুতে যে সরণটা ওই মানে সময় বিবেচনাই হয় নাই ওই টাইমে। তাহলে আদি সরণ যখন আমাদের 0.05 মিটার, তখন সময়টা আমাদের বিবেচিতই হয় নাই বা সময় শুরু হয় নাই, সময় গণনা, অর্থাৎ সময়টি ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা ওয়াই এর ভ্যালু বসালাম 0.05 আর টি এর ভ্যালুটা আমরা 0 বসালাম। তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে এখানে 0.05 10 সাইন, এখানে আমাদের থাকবে শুধু ডেল্টা। তো সাইন ডেল্টা ইকুয়াল টু 0.05 ডিভাইডেড 10। তাহলে এখানে আমাদের যেহেতু আদি সরণ ডেল্টা বের করতে হবে, ডেল্টা ইকুয়াল টু সাইনটাকে এই পাশে নিয়ে আসলাম, সাইন ইনভার্স হয়ে গেছে। তো এটা দেখো রেজাল্ট চলে আসছে, ক্যালকুলেটর ইউজ করে সাইন ইনভার্স 0.5 ডিভাইডেড 10, তাহলে রেজাল্ট চলে আসবে 0.28 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের আদি দশা মান বের করলাম। এবং আমাদের বের করতে হবে 5 সেকেন্ড সময় দশা কত সেটা গ নাম্বারে। তো দেওয়া আছে দেখো ওয়াই ইকাল টু 10 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে আমাদের আদি সরণ যখন 5 সেন্টিমিটার অর্থাৎ 0.05, তখন আমাদের সময়টা ছিল 0। তো এখানে আমরা 5 ধরলাম, রেডিয়ান পার সেকেন্ড যেহেতু মানটা বের করব। তো আদি সরণ এখানে আমরা ওয়াই এর পরিবর্তে আমরা 5 ধরেছি, আর সময়টা যেহেতু 0, তাহলে এখানে আমাদের থাকলো হলো 5 ইকাল টু 10 সাইন ডেল্টা, যেহেতু এই পুরাটার মান হলো আমাদের 0, তাহলে থাকবে শুধু এখানে সাইন ডেল্টা। তো এখানে আমরা একটু কাটাকাটি করি, সাইন ডেল্টা ইকাল টু দেখো 5/10 মানে 1/2 হয়ে যাবে। তাহলে সাইন কত ডিগ্রি মান? হাফ। সাইন হলো আমাদের 30 ডিগ্রি মান হাফ, 30 মানে পাই/6। তাহলে উভয় পাশ থেকে আমরা এখন সাইন সাইন কেটে দিব, ডেল্টা চলে আসছে দেখো পাই/6। এখন আমরা জানি টি সময় যে দশা সেটা হলো ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমাদের বের করতে হবে 5 সেকেন্ড সময় দশা কত সেটা। তাহলে এই 5 সেকেন্ড সময় দশা হবে আমাদের এই টি এর পরিবর্তে আমরা 5 বসাবো, আর ওমেগা তো আমরা জানি 2 পাই/টি। তাহলে দেখো এখানে ওমেগার পরিবর্তে 2 পাই/টি বসালাম, ইন্টু 5 হলো আমাদের 5 সেকেন্ড প্লাস পাই/6। এখন এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করলে দেখো রেজাল্ট চলে আসছে পাই/2 এত রেডিয়ান, অর্থাৎ কোণের এককটা আমরা এখানে রেডিয়ানে প্রকাশ করেছি। তাহলে এখানে খেয়াল করো যে সরণটা কিন্তু আমরা সেন্টিমিটারে নিয়েছি এবং এই জন্য কোণের এককটা রেডিয়ানে নিয়েছি। এখন যদি সরণটা আমরা মিটারে নিতাম, কোণের এককটা এখানে আমরা ডিগ্রিতে প্রকাশ করতাম। তো এটা একটা ম্যাথ গেল। আরেকটা আমরা ম্যাথ দেখবো, এটা সৃজনশীল টাইপের ম্যাথ, গাণিতিক সমস্যা নাম্বার 8। দেখো এখানে কোশ্চেনটা পড়ি আমরা। পদার্থবিজ্ঞানের শিক্ষক ক্লাসে এসে বোর্ডে লিখলেন 25 ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 400x ইকাল টু 0 এবং বললেন এটি সরল সন্নিহিত স্পন্দনে গতিশীল কোনো একটি কণার ব্যবকলনীয় সমীকরণ। তো আমাদের গ নাম্বার নির্ণয় করতে বলেছে যে উপরোক্ত সমীকরণ অনুযায়ী কণাটার কৌণিক কম্পাঙ্ক কত সেটা নির্ণয় করো, এবং সমীকরণটির একটা সাধারণ রূপ বের করো বা সাধারণ সমাধান নির্ণয় করো, এবং দেখাও যে সমাধান যেটা নির্ণয় করব সেই সমাধানটা সাইন এবং কোসাইনের ফাংশন হবে, অর্থাৎ সাইন কোসাইনের অপেক্ষক রূপে আমরা সমাধানটা নির্ণয় করব। তো এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটা কিন্তু আমরা একটু আগেও যে সমীকরণটা যে প্রতিপাদন করলাম সরল সন্নিহিত গতির ব্যবকলন সমীকরণ, সেই সমীকরণটার মতো কিন্তু এটা, যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0 এটার মতো। তো দেখো দেওয়া আছে 25 ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 400x ইকুয়াল টু 0। তো এটাকে আমরা 25 দ্বারা ডিভাইডেড করে দিলাম, তাহলে এখানে থাকবে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, আর এখানে হয়ে যাবে আমাদের 16 হবে। 400কে যদি আমরা 25 দ্বারা ডিভাইডেড করি, 16টাকে আমরা এখানে 4 স্কোয়ার করে লিখে দিয়েছি। এখন এটা এইভাবে লেখার কারণ হলো আমাদের আদর্শ সমীকরণ হলো ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ব্যবকলন সমীকরণ সরল সন্নিহিত কণার। তো এই সমীকরণের সাথে তুলনা করবো, এই জন্য আমরা এই সমীকরণটাকে এই আদর্শ সমীকরণের মতো বানালাম এখানে। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করব। জাস্ট দেখো এখানে ওমেগার জায়গায় আছে 4 আর
অন্য সবই মোটামুটি সব ঠিক আছে। তাহলে ওমেগার পরিবর্তে আমরা এখানে 4 পেয়েছি তুলনা করলে, অর্থাৎ ওমেগা ইকাল টু আমরা 4 পেয়েছি ঠিক আছে, কিন্তু ওমেগার মান আমরা জানি ওমেগা ইকাল টু 2 পাই এফ, যেহেতু আমাদের কম্পাঙ্ক বের করতে বলছে। তো দেখো এখানে 2 পাই এফ ইকাল টু, যেহেতু ওমেগা ইকাল টু 4, সে 4 লিখলাম, তাহলে এফ ইকাল টু আসবে, দেখো এখানে ক্যালকুলেশন করো, এটা আমরা 2 কেটে দিলাম, জাস্ট 2 বাই পাই, এত যেহেতু কম্পাঙ্ক, এটা হলো কম্পাঙ্কের একক হলো হার্টস। তাহলে এটা আমাদের গ নাম্বার ম্যাথ ছিল। এখন ঘ নাম্বার ম্যাথটা আমাদের বলেছে হলো এই সমীকরণটার সমাধান বের করব। অর্থাৎ এই সমীকরণটার সমাধান কিন্তু আমরা অলরেডি যে ব্যবকলন সমীকরণ যেটা ছিল সেই সমীকরণটার সমাধানের মতো একদম, জাস্ট ওখানে ওমেগার পরিবর্তে 4 আছে। দেখো তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করি, সমাধান করি এটা। 25d স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 400x ইকুয়াল টু 0, 25 দ্বারা ডিভাইডেড করে দিলাম উভয় পক্ষে, তাহলে সমীকরণটা দাঁড়ালো ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 16x ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটাকে উভয় পক্ষে আমরা 2dx dt দ্বারা মাল্টিপ্লাই করে দিব, গুণ করে দিব। দেখো এখানে আমরা 2dx dt, এখানেও 2dx dt, আর এখানে 0 সাথে 2dx dt গুণ করলে তো আমাদের 0 হবে, এই জন্য আমরা এটা 0 লিখেছি। এখন এটাকে আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তো এই যে একটু সাজালাম, যে দেখো ইন্টিগ্রেশনের যেহেতু টি এর সাপেক্ষে করলাম, তাহলে যে এখানে ইন্টিগ্রেশন চিহ্ন নিয়েছে আর একটা অপারেটর নিয়েছে, এই যে ইন্টিগ্রেশন চিহ্ন একটা অপারেটর, 0-র সাথেও আমরা যে ইন্টিগ্রেশন চিহ্ন আর হলো আমাদের ডিটিটা অপারেটর। এখন এটাকে আমরা একটু সাজাবো, যেহেতু 2টা কনস্ট্যান্ট বাহিরে আসবে ইন্টিগ্রেশনের, ডিএক্স ডিটি, আর এই যে এটা এই অংশটাকে আমরা ডিডি এক্স ডিটি আমরা লিখলাম এটা, প্লাস এখানে দেখো 2 আর 16 এটা মাল্টিপ্লাই করলে হয়ে যায় আমাদের 32। তো এটা হলো আমাদের যেহেতু কনস্ট্যান্ট, এটা হলো ইন্টিগ্রেশনের বাইরে আসবে, আর এখানে থাকবে ডিটি ডিটি কাটা যাবে, থাকবে এক্স আর ডিএক্স থাকবে। আর জিরোকে ইন্টিগ্রেশন করলে হয় সি, বা মানে জিরোকে ইন্টিগ্রেশন করলে হয় ধ্রুবক, সেই ধ্রুবক হিসেবে আমরা এখানে সি লিখছি, অর্থাৎ সি হলো আমাদের এখানে সমাকলন ধ্রুবক। এখন একটা আমরা ফর্মুলা, যে ফর্মুলাটা আমরা এর আগেও শিখেছি, যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড এন প্লাস 1, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তার পরিবর্তে দেখো এখানে এখানে দেখো 2 তো আমার আগে থেকে আছে, তো ইন্টিগ্রেশন অফ এই ডিএক্স ডিটি, এটাকে আমরা এক্স ধরলাম, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, মানে পাওয়ার প্লাস 1, তাহলে পাওয়ার আছে আমাদের মনে মনে 1, তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড পুরো এই পাওয়ারটা, অর্থাৎ এই যে দেখো 1 প্লাস 1, প্লাস এখানেও দেখো 32 আমাদের কনস্ট্যান্ট বাহিরে আসছে, এক্স ডিএক্স, এখন এক্স এর উপরে মনে মনে আমাদের 1 আছে, তাহলে ফর্মুলা হলো এক্স টু দি পাওয়ার পাওয়ার প্লাস 1, অর্থাৎ এন প্লাস 1 ডিভাইডেড নিচে পাওয়ার, এখানে পাওয়ার আছে মনে মনে 1, তাহলে পাওয়ার প্লাস 1 ডিভাইডেড নিচে হলো আমাদের এই পাওয়ারটা, আর সেই তো আমার আগে থেকে আছে। তাহলে দেখো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, এখানে 2, এখানে 2 থাকবে, কাটা যাবে, ডিএক্স ডিটি, আর এখানে 1 প্লাস 1 মানে 2 হিসেবে আছে এখানে। এখানেও দেখো 32 এর সাথে এই 2 কাটা যাবে, থাকবে 16, আর এক্স এর উপরে এখানে স্কোয়ার থাকবে ইকাল টু সি। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ালো এটা। এখন খেয়াল করো যে সরল দোলক দেখানো হয়েছে এখানে চিত্রে, এই সরল দোলকের এটা হলো আমাদের সাম্যাবস্থান, এই বামে এবং ডানে যতটুকু সরে এটাকে বলা হয় সর্বোচ্চ বিস্তার, এবং সর্বোচ্চ বিস্তারকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যখন আমাদের এক্স ইকাল টু এ অর্থাৎ সর্বোচ্চ বিস্তারে যায়, তখন এই ববটা কিন্তু থেমে যায়, থেমে গিয়ে আবার তার সাম্যাবস্থার দিকে আসার চেষ্টা করে, অর্থাৎ যখন সর্বোচ্চ বিস্তার তখন বেগের মানটা আমাদের শূন্য এখানে। তাহলে বেগের এই ডিএক্স ডিটি তো আমরা জানি এটা হলো বেগ, তাহলে এই বেগের মানটা আমরা শূন্য বসাবো এখানে, তাহলে এই দেখো 0 স্কোয়ার প্লাস 16, এক্স এর পরিবর্তে আমরা বসালাম হলো এখানে এ ইকাল টু সি, তাহলে আমরা সি এর ভ্যালু পেয়ে গেলাম 16 স্কোয়ার, তাহলে সি এর ভ্যালুটা আমরা এখানে 16 স্কোয়ার বসাবো। তাহলে দেখো এখানে ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস 16x স্কোয়ার ইকাল টু সি এর পরিবর্তে আমরা 16 স্কোয়ার বসালাম। এখন দেখো এখানে ডিএক্স ডিটি হোল স্কোয়ার, এটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, 16 স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার নিয়ে এসে আমরা একেবারে 16টাকে কমন নিয়ে ফেলছি, অর্থাৎ 16 মানে কমন নিলে আমাদের দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা যখন এই পাশ থেকে স্কোয়ার উঠাই দেবো, এই পাশে রুট হবে, রুট হলে আমাদের এখানে থাকবে ডিএক্স ডিটি ইকাল টু 16 এর উপরে রুট করলে হয় 4, আর রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকবে। এখন আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে আমরা একান্তকরণ করব, ডিএক্স ডিভাইডেড এই রুটের অংশটাকে নিচে নিয়ে আসছে, আর ডিডিটাকে 4 এর সাথে নিয়ে নিয়েছে। এখন এই সমীকরণ যেটা আসছে এটাকে আবার ইন্টিগ্রেশন করব,
তো ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম, দেখো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড রুট অফ এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স ইকুয়াল টু 4, এটা আমাদের ধ্রুবক, এটাকে ইন্টিগ্রেশন বাইরে নিয়ে আসছে। আর এখানে থাকবে ডিটি, ডিটির সাথে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছি। তো এখানে আমরা সূত্র জানি, এটা সাইন ইনভার্স এক্স বাই এ সূত্র, তাহলে এই অংশটা আমরা সাইন ইনভার্স এক্স বাই এ বসালাম। আর 4 তো কনস্ট্যান্ট, ডিটি কে ইন্টিগ্রেশন করলে হয়, দেখো এখানে আরেকটা সূত্র, ডিএক্স ইন্টিগ্রেশন করলে হয় এক্স, তাহলে ডিটি কে করলে হবে আমাদের টি। আর এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আসবে, সমকলন ধ্রুবক, সেটা হলো আমরা ডেল্টা ধরলাম। এই যে ডেল্টা হলো আমাদের এখানে সমকলন ধ্রুবক। এখন এটা খেয়াল করো, এখানে আছে আমাদের সাইন ইনভার্স এক্স বাই এ ইকাল টু 4t প্লাস ডেল্টা। তাহলে আমরা সাইন ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে থাকবে এখানে এক্স বাই এ সাইন 4t প্লাস ডেল্টা। পরে শুধু এক্সটাকে রাখলাম লেফট হ্যান্ড সাইডে, তাহলে এক্স ইকাল টু এ সাইন 4t প্লাস ডেল্টা, এটা আমাদের থাকলো। তাই আমাদের সমীকরণটা সমাধান সাইনের ফাংশন রূপে প্রকাশ করতে বলছে এবং কসের ফাংশন রূপে প্রকাশ করতে বলছে। তাহলে যে সমীকরণটা আসলো আমাদের এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হলো আমাদের সাইনের ফাংশন রূপে আসছে। এখন আমরা দেখো এক্স ইকাল টু এ কস পাই বাই 2 মাইনাস, এই যে পুরো থিটাটাকে আমরা লিখলাম এখানে 4t প্লাস ডেল্টা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। তাহলে আমাদের ব্যালেন্সও ঠিক আছে, আর ফাংশনটাকে আমরা কস রূপে প্রকাশ করতে পেরেছি। তাহলে এটাই হলো আমাদের যে সমাধানটা নির্ণয় করেছি, এটা সমাধানটা আমাদের সাইন এবং কোসাইনের অপেক্ষক, অর্থাৎ সমাধানটা সাইন এবং কোসাইনের একটা ফাংশন। তো এটা আমাদের নির্ণয় করতে বলেছিল। তো দেখো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, যে সরল সন্নিহিত গতির ব্যবকলনে বা ডিফারেনশিয়াল সমীকরণ প্রতিপাদন করেছি আমরা। এই সমীকরণটার আমরা সমাধান বের করেছি এবং সমাধানটার রূপ ছিল আমাদের এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এবং এই দুইটা ফর্মুলার উপর ভিত্তি করে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছি। তো তোমাদের এখানে আমি 3টা ম্যাথ দিচ্ছি বাড়ি কাজ হিসেবে। একটা ম্যাথের কোশ্চেন, প্রথম নাম্বার ম্যাথের কোশ্চেন দেখো, একটি বস্তুকণা সরল সন্নিহিত স্পন্দনে দুলছে, যার গতি সমীকরণ x ইকাল টু 10 cos 6 pi t প্লাস পাই বাই 3 এত মিটার, যেহেতু সরণ দেওয়া আছে। t ইকাল টু 3 সেকেন্ড সময় পরে বস্তুটির সরণ বেগ ও ত্বরণ কত হবে সেটা বের করতে বলছে। এখানে রেজাল্ট দেওয়া আছে, তো ম্যাথটা করে এটা রেজাল্ট মিলাবে সবাই। তারপর সেকেন্ড নাম্বার ম্যাথ, 2 নাম্বার ম্যাথ দেখো, একটি সরল সন্নিহিত গতি সম্পন্ন কণার বিস্তার দেওয়া আছে 0.1 মিটার, পর্যায়কাল দেওয়া আছে 4 সেকেন্ড এবং আদি দশা হলো 30 ডিগ্রি। উক্ত কণাটির দোলন গতির সমীকরণ বের করো। সমীকরণ বের করব, এই সমীকরণটা দেখো অ্যান্সার আসবে আমাদের এক্স ইকাল টু 0, সরি এটা ওয়াই দিয়েও করতে পারো, এক্স দ্বারাও আসতে পারে, এক্স দিয়েও সমীকরণটা লিখতে পারো। এখানে আমি ওয়াই দ্বারা অ্যান্সারটা লিখেছি, দেখো ওয়াই ইকাল টু 0.1 সাইন পাই বাই 2 ইন্টু টি প্লাস পাই বাই 6। তো 3 নম্বর ম্যাথে আসো, দেখো সরল দোলন গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ এক্স ইকাল টু 20 সাইন 31t মাইনাস পাই বাই 6। এখানে সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে, অর্থাৎ এক্সটা হলো সরণ, তারপরে পুরো এই কোণটা হলো আমাদের দশা কোণ, এটা 20টা হলো আমাদের বিস্তার। আচ্ছা, আমাদের ক নাম্বার বের করতে বলছে বিস্তার, খ নাম্বার বের করতে বলেছে হলো কম্পাঙ্ক, গ নাম্বার পর্যায়কাল এবং সর্বোচ্চ বেগ নির্ণয় করো। এখানে সবগুলো অ্যান্সার দেওয়া আছে, তো ম্যাথগুলো করে অ্যান্সার মিলাবে। আর সমস্যা যদি থাকে, অর্থাৎ ম্যাথগুলো করতে প্রবলেম হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো আজকের ক্লাসের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।